আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজ আমি বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি। সোনার তরী কবিতা সম্পর্কে যা যা আছে সে সম্পর্কে আজ আমরা ফুললি ডিটেলস পড়ব। এই ক্লাসটা তোমরা ওয়ান শট ক্লাসও বলতে পারো, কারণ এই ক্লাসে আমরা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে শুরু করে তার পুরো কবিতাটা আমরা দেখবো। এই ক্লাসটা একটু বড় হতে পারে, তোমরা সকলে ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি দাগিয়ে দেব। আর তোমরা জানো আমরা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ক্লাস লেকচার আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করে থাকি একদম ফ্রিতে। তোমরা যারা এগুলো দেখতে চাও তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সহজে আমাদের ক্লাসগুলো পাও। আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ক্লাসের প্রথমেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতার কবি পরিচিতি। কবি পরিচিতি কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদের এখানে দাগিয়ে দেব, হাইলাইট করে দেব। আর তোমরা অবশ্যই বই থেকে কবি পরিচিতি দেখে নেবে। আর তোমরা অনেকে মনে করো যে আমরা অন্য খান থেকে স্লাইড বানাই বা বইয়েতে এগুলো পাওয়া যায় না, এরকম যারা মনে করো, আজকে আমি ডাইরেক্ট তোমাদের একদম বই থেকে স্লাইডটা একদম বই থেকেই নিয়ে এসেছি। বইয়ের পাতা কপি করে একদম ডাইরেক্ট এখান থেকে তোমরা হুবহু বইতে পাবে লাইনগুলো, ওইখান থেকে তোমরা দাগিয়ে নেবে। আর কবি পরিচিতি পড়ার আগেই আমি বলে দিচ্ছি যে যে কোনো কবির জন্ম এবং মৃত্যুসাল খুবই গুরুত্বপূর্ণ। আগে আমি অনেকবার বলেছি আগের ভিডিওগুলোতে, যারা জানো না বা যারা নতুন এসেছো তারাও শুনে রাখো। প্রতিটা কবিতার জন্ম এবং মৃত্যু সালই খুবই গুরুত্বপূর্ণ। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের চ্যানেলে এসএসসি দাখিলের জন্য কিছু ভিডিও করা আছে, ওই ভিডিওগুলো চাইলে তোমরা দেখতে পারো। এখন আমরা শুরু করব সোনার তরী কবিতার কবি পরিচিতি। কবি হলো সোনার তরী কবিতার কবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা হয়তোবা জানো, যারা বই দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নাও। কবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো 1861 খ্রিস্টাব্দের 1861 খ্রিস্টাব্দের 7ই মে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালের কত তারিখে কোথায় জন্মগ্রহণ করেন এরকম প্রশ্ন এসে থাকে। তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ বলা হয়। তোমরা অনেকেই শুনে থাকবে রবীন্দ্র যুগ নামে। এটা কিন্তু তার সাহিত্য সাধনার যে কাল আছে সাহিত্যের, এটা এই সাহিত্য সাধনার কালকে যে বৃহৎ যুগ আছে সেটা রবীন্দ্র যুগ নামে পরিচিত। মানব সাধনার জয় এবং সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। কবিতা ছাড়া ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তোমরা হয়তোবা অনেকে জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় সাহিত্যের প্রায় প্রতিটা শাখাতেই তিনি প্রায় সকল শাখাতেই তিনি অবদান রেখেছিলেন। আমি এখানে লিখে দিচ্ছি ছোট করে, সাহিত্যের প্রায় সকল শাখাতেই তিনি মূলত অবদান রেখেছিলেন। এখানে কিছু কথা বলা আছে কি কি। তিনি মূলত ছোট গল্প, যে উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত, মোটামুটি তিনি সকল যে সাহিত্যের যে শাখাগুলো আছে মোটামুটি সকলগুলোতেই তিনি অবদান রেখেছেন বা কিছু কিছু করে সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী। তিনি শুধু কিন্তু সাহিত্যিকই ছিলেন না, তিনি কিন্তু ছিলেন চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু বিশ্ব পরিব্রাজক, অনুসন্ধিৎসু বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক। তিনি কি শুধু কিন্তু যে তুমি কি সাহিত্যকার বা উপন্যাসিক বা এরকম কিছু বলতে চাও, এরকম কিন্তু তিনি ছিলেন না। তিনি কিন্তু প্রায় সকল শাখাতেই তার অবদান রয়েছে এবং তিনি অসামান্য শিক্ষা সংগঠক। তার মানে কিন্তু তিনি কিন্তু শিক্ষা সংগঠক তথা এই যে পত্রিকার সম্পাদক, চিত্রশিল্পী, এইসব সাথেও কিন্তু যুক্ত ছিলেন। তিনি ছিলেন একজন চিন্তক, মানে সমাজের যে বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবীদের মধ্যে তিনি একজন ছিলেন। এরপরে দেখো কি কি বলা আছে। নিজ শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও বিশ্বভারতীয় নামে বিশ্ববিদ্যালয়ে তিনি সাপনিক এবং প্রতিষ্ঠাতা।
তোমরা অনেকে জানো তিনি কিন্তু স্কুল শিক্ষা বেশি অর্জন করেননি। তিনি কিন্তু চার দেয়ালের অন্ধকার ঘরকে তিনি পছন্দ করতেন না। কিন্তু তিনি কিন্তু বিশ্ব ভারতীয় নামে বিশ্ববিদ্যালয়ের স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মানে এরকম একটা প্রতিষ্ঠান হবে তিনি সেটার স্বপ্ন দেখেছিলেন, এবং তাকেই এই জন্য সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বলা হয়। মাত্র 15 বছর বয়সে, এখানে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, কত বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল রচিত হয়। এটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য, কারণ যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে এসএসসি থেকে শুরু করে ইন্টার, সকল দাখিল আলিম সকল ইয়েতে অথবা এডমিশনেও এই প্রশ্নটা এসে থাকে। এরপরে গুরুত্বপূর্ণ হলো তার অন্যতম রচিত গ্রন্থের নাম। এটা গুরুত্বপূর্ণ, আমি দেখি একটু অন্য কালার পেন নিচ্ছি। গীতাঞ্জলি। গীতাঞ্জলি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, তোমরা এই নামটা শুনে থাকো, অনেকে হয়তো বা পড়েওছ। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে সংস অফারিং গীতাঞ্জলি নামে একটি গ্রন্থ তিনি রচনা করেন। এই রচনায় তিনি 1913 সালে নোবেল পুরস্কার বিজয়ী হন। এটা কিন্তু তোমরা একটু দেখবে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এশীয়দের মধ্যে তিনি কিন্তু প্রথম নোবেল বিজয়ী, অর্থাৎ মানে বাঙালি বা পুরো এশিয়া যে মহাদেশ আছে এই মহাদেশের ভিতরে তিনি হলো প্রথম নোবেল বিজয়ী। এরপরে দেখো কি কি বলা আছে, বাংলা ছোট গল্পে তিনি পথিকৃৎ এবং শ্রেষ্ঠ শিল্পী। ও তোমরা আগেই হয়তোবা জেনে থাকবে, যারা দাখিল পরীক্ষা দিয়েছ তাদের তোমরা এখানে একটা জেনে থাকবে যে একটা জিনিস, তিনি কিন্তু ছোট গল্পের আবিষ্কারকও, বা তিনি ছোট গল্পের রচয়িতা। ওই যে তোমরা যে সাহিত্যের রূপ, একটা হয়তোবা গল্প ছিল, ওই গল্পে এরকম একটা ছিল, তার একটা কবিতা ছিল, ওইটাই হলো ছোট গল্পের মেইন সংজ্ঞাটা ওইটাই। আমি তোমাদের একদিন ওই বিষয়ে কথা বলবো, ওই বিষয়টা নিয়ে। তিনি কিন্তু শ্রেষ্ঠ শিল্পী। যখন আমি দাখিলদের এই বিষয়টা ক্লাস নিব, তখন আমি এই ছোট গল্প সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত ধারণা দিব। তোমরা যারা ইন্টারে এই সম্পর্কে জানো না, দয়া করে ওই ক্লাসটা তোমরা দেখে আসবে, যাতে করে তোমরা সেটা জানতে পারো। আমি ওটা প্লে লিস্ট আকারে দিয়ে দিব কিছুদিন পরেই, তোমরা দেখে নিবে। এখন দেখো তার রচিত কিছু গ্রন্থ, এখানে কি আছে, মানসী, সোনার তরী, চিত্রা, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনের জন্মদিনের শেষ লেখা, তার অন্যতম শ্রেষ্ঠ কাব্য। কাব্যনাট্য, বিসর্জন ও চিত্রাঙ্গনা, এই দুইটা কিন্তু মনে রাখবে, তার কিন্তু দুইটাই কাব্যনাট্য তোমাদের বইতে দেওয়া আছে, এই জন্য তোমরা এটা মনে রাখবে। এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী, এটাও তোমরা মনে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুইটাই দেওয়া আছে। আর এই যেখানে যে একটা কাব্যগ্রন্থের নাম আছে সোনার তরী, এই গ্রন্থের নাম অনুসারেই কিন্তু তোমাদের এই কবিতার নাম হয়েছে সোনার তরী। আমার এখানে পাওয়ার পয়েন্ট একটু সমস্যা করছে, তোমরা একটু বুঝে নিও। আর স্লাইড আপলোড যখন আমি দিব, বা তোমাদের যদি কারো স্লাইডের পিডিএফ লাগে, তবে নক দিও আমাদের ফেসবুক পেজে, আমরা তোমাকে দিয়ে দিব, সেখানে সব ঠিক করে রাখবে, একটু হয়তোবা প্রবলেম হচ্ছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মৃত্যু সাল। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তার জীবনাবসান ঘটে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1941 সালের 7ই আগস্ট। এই গ্রন্থের নামটা তোমরা মনে রাখবে, সোনার তরী, চিত্রা। আমি তোমাদের কিছু গ্রন্থের নাম দাগিয়ে দিচ্ছি, এই কয়টা একটু বেশি করে মনে রাখবে, কারণ এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ। আর সবগুলো একটু দেখার চেষ্টা করবে। এখানে আমি তোমাদের দাগিয়ে দিয়েছি। এটাই ছিল মূলত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবি পরিচিতি। এই কবি পরিচিতি নিয়ে কিন্তু আমি এসএসসি দের আলাদাভাবে ক্লাস নিচ্ছি, শুধুমাত্র কবি পরিচিতি নিয়ে। তোমরা যদি ইন্টারে কেউ কবি পরিচিতি সম্পর্কে দুর্বল থাকো, কারণ এসএসসি আর ইন্টার কবি পরিচিতি গুলো প্রায় সেম সেম, কারণ সব একই কবি অথবা লেখকের, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, এরাই মূলত কিন্তু লেখক। তোমরা ইন্টারে যারা আছো
তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ ইন্টারের সময় যেহেতু কম সেহেতু আমরা এটাতে আর বেশি সময় দিচ্ছি না সকলের জন্য। তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। এখানে তোমাদের শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেটাই তোমাদের শুধু পড়ানো হচ্ছে। এরপরে আমরা চলে যাই পাঠ পরিচিতির ভিতরে। আমরা আগে কবিতা পড়ার আগে আগে পাঠ পরিচিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অথবা লাইনগুলো আমরা আগে দাগিয়ে নেই তোমাদের এই সোনার তরী সম্পর্কে। এখানে সোনার তরী কবিতাটি, এই যে আমি তোমাকে যে বললাম সোনার তরী, আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে সোনার তরী কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যা নতুন তাৎপর্যে অভিষিক্ত। আমি তোমাদের আগে রিডিংটা পড়ে শোনাচ্ছি, তারপরে আমি তোমাদের এখানেও ব্যাখ্যা করে দিব। একই সঙ্গে কবিতা ক্রূর রহস্য এবং শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়ে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্যপূর্ণ এক চিরায়ত আবেদনবাহী কবিতা। কবিতাটি দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধানক্ষেত উৎপন্ন সোনার দানে সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশে ঘন মেঘ তার ভারী বর্ষণের পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারপাশে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি পাল তোলা নৌকা দিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। নৌকার স্থান সংকুলার হয় না কৃষকের শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এ কবিতায় নিবিড় ভাবে মিশে আছে কবির গভীর জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়। এই যে দেখো একটা ইন্টারেস্টিং একটা লাইন, মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়। তোমাদের কিন্তু আগে এটা একটু পড়ে দিচ্ছি, কারণ অনেকেই এই ক্লাস দেখার পরে আর অনেকে বই খুলে না, তাদের জন্য মূলত এইটা। তোমরা যারা এটা পড়েছ বা নিজেরা পড়ে নিতে পারবে এইটুখানি একটু স্কিপ করতে পারো, তোমরা স্কিপ করে এর পরেরটুকু দেখতে পারো। কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার, তার ব্যক্তি সত্তা এবং শারীরিক অস্তিত্বকে নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কারাগ্রাসের। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু লাইন বলেছে, এই লাইনগুলো আমি তোমাদের এখনই বুঝিয়ে দিচ্ছি, একটু তোমরা সবুর করো। এর আগে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, সেই লাইনটা আমি তোমাদের আগে দাগিয়ে দিয়ে যাই। এই যে লাস্টের সোনার তরী মাত্রাবৃন্ত ছন্দে রচিত। এই পরীক্ষা বোর্ড থেকে এডমিশন থেকে শুরু করে সকল পরীক্ষায় এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সোনার তরী কি বৃন্ত ছন্দে রচিত, মাত্রা বৃন্ত ছন্দে রচিত। এখানে কিন্তু আমি কিন্তু স্টার দিলাম, যে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, অনেকগুলো স্টার দিছি। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হলে কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেহেতু নাম অনুসারে মিল রয়েছে তোমাদের এটা মনে রাখা সহজ হবে। এইখানে আর কিছু গুরুত্বপূর্ণ কোনো লাইন নাই, তোমরা এখানে একটু দেখবে। এখানে এই যে মাঝিকে দেখা যায়, সাকাতরে নৌকা স্থল সংকুলার হয়, তারপরে তার আত্মিক মৃত্যু, মহাকালের কালগ্রাস, এই লাইনগুলো একটু দেখবে। এরপর আমি তোমাদের মেইন টপিকটা আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখনই কবিতাটা শুরু করব, তার আগে এই কবিতা সম্পর্কে আমাদের বিস্তারিত বিষয় আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মূলত আমি একদম ফার্স্ট থেকে যাই, এতক্ষণ তোমাদের যা বললাম সেখান থেকে। মূলত সোনার তরী একটু ওয়েট করো, আমাদের একটু পাওয়ার পয়েন্ট একটু প্রবলেম হয়েছে, একটু এখন হয়তো ঠিক হয়েছে। সোনার তরী কবিতাটি লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর।
যারা এতক্ষণ ক্লাসটা মনোযোগ সহকারে করনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই এখন একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এখন এই এই স্লাইডটুকু দেখলে মূলত তোমাদের 50% কভার হয়ে যাবে কবিতা সম্পর্কে। এখানে একটা কথিত আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর একদা একটা নদী পার হতে চাচ্ছিল, এবং যখন নদী পার হতে যাচ্ছিল এবং নদীতে ছিল প্রচুর ঢেউ, এজন্য সে নদী কে মানে পার হতে পারছিল না, নদীর মাঝখানে আটকে পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তার মনে যেমন মৃত্যু ভয় তো সবারই আছে, যেহেতু আমরা মানুষ, তার মনে মৃত্যু ভয় এসেছিল, তার মনে মৃত্যু ভয় এসেছিল। যখন তার মনে মৃত্যু ভয় এসেছিল তখন তিনি তার মাথায় বিভিন্ন চিন্তা আসলো যে তিনি তো মারা যাবেন, কিন্তু তার কর্ম মারা যাবে না। এইখানে এই কবিতাটা কিন্তু একটু রূপক কবিতা, আমি এখানে একটু লিখে দিচ্ছি, রূপক কবিতা। এটা মূলত কৃষক হিসেবে একজন যিনি আছেন, তিনি মূলত তিনি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝাইছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন তিনি জীবনে অনেক কিছু করেছেন, তার তিনি অনেক কিছু রচনা করেছেন, যে আমরা যে আগেই দেখে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় সকল সাহিত্যে অবদান রেখেছিল। এখানে কিন্তু আমরা প্রায় শব্দটা, কারণ তিনি কিন্তু সকল সাহিত্যে অবদান রাখেন, প্রায় সকল মানে কিছু কিছু বাদ ছিল, কিন্তু বেশি সাহিত্যে অবদান রেখেছিল থেকে, যেটা আমরা প্রায় সকল কথাটি ইউজ করব। প্রায় সকল সাহিত্য অবদান রেখেছিল, তার সাহিত্যকর্মর পরিধি কিন্তু বিশাল। এই বিশাল সাহিত্যকর্ম তিনি রেখে চলে যাবেন, মহাকাল তাকে গ্রহণ করবে, অর্থাৎ মহাকাল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাবে, কিন্তু তার কর্মগুলোকে সে নিয়ে যাবে না। তার কর্মগুলো পৃথিবীতে থাকবে এবং মানুষের উন্নতি, এই বিষয়টি মূলত এই কবিতার মূল উপজীব্য বিষয়। এখানে মূলত কিছু জিনিস বোঝানো হয়েছে, যে মূলত কবিতার কাহিনী এরকম, একজন লোক একজন লোক সোনার ধান কাটে, তীরে এসে দাঁড়িয়েছে এবং আকাশে ঘন বর্ষণ, অর্থাৎ মেঘের গর্জন করছে, আকাশে ঘন প্রবল বৃষ্টিপাত হবে এরকম কিছু। তখন নদী পুরো টইটুম্বুর অবস্থা, এই সময় নৌকা ছাড়া যাওয়ার মতো কোনো উপায় নেই। তখন এই সময় কবি তখন বলতেছে, তখন একজন কবি একজন মাঝিকে দেখতে পায় এবং মাঝিকে তাকে নদী পারাপারে সাহায্য করতে বলে, এবং মাঝি তার ডাকে সাড়া দেয়। এবং সে যখন কৃষক কৃষক তখন তার যে সোনার ধানগুলো আছে, সোনার ধান এখানে মূলত কর্মকে বোঝানো হয়েছে, জীবনের সৎকর্ম, অর্থাৎ তার সাহিত্য রচনা বা আমরা যে সব কর্ম করে থাকি এই কর্মগুলোকে বোঝানো হয়েছে। তার এই সোনার ধানে তার নৌকাটা ভরে যায়, অর্থাৎ মাঝির নৌকাটা ভরে যায়। তখন নৌকাটা ভরে যাওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে আর সে নৌকায় তুলতে পারে না। এখানে মূলত বোঝানো হয়েছে যে মহাকাল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাবে তার সাথে, কিন্তু তার তার যে কর্ম আছে এই কর্মগুলোকে নিয়ে যাবে না, অর্থাৎ কর্মগুলো মানুষের মাঝে বেঁচে থাকবে চিরকাল। এখানে কিন্তু কর্মগুণটাই মূলত বোঝানো হয়েছে, যে মানুষ একটা, আমরা যে একটা প্রবাদ জানি, মানুষ বাঁচে তার কর্মের দ্বারা, এরকম একটা কথা যে আছে, এই বিষয়টি মূলত এই কবিতায় বোঝানো হয়েছে। এই বিষয়টি মূলত এই কবিতায় মূল উপজীব্য বিষয়। এখন আমরা কবিতাটি পড়ব এবং কবিতাটি সম্পর্কে আমরা প্রতি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব, এবং কবিতাটি তোমার সম্পর্কে তোমাদের একটা গভীর একটা আইডিয়া দেব। চলো শুরু করা যাক আজকের কবিতাটি। প্রথমে এই কবিতার নাম হলো সোনার তরী। এই নামের বানানটা একটু দেখে রাখবে, কারণ নামের বানানটা মাঝে মাঝে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এবং এটার কবিতার লেখককে, লেখকের নামটা এখানে আমার লিখতে মনে নাই, আমি লিখে দিচ্ছি লেখকের নামটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। লেখককে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু কবিগুরু, তিনি কিন্তু কবিগুরু।
আর তাকে কিন্তু বিশ্বকবিও বলা হয়। বিশ্বকবি কেন বলা হয়? তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী, এজন্য। চলো আর সময় নষ্ট না করে আমরা কবিতায় চলে যাই। চলো, কবিতার প্রথম লাইনটা আমরা একটু দেখি কি বলেছে এখানে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এখানে গগন শব্দের অর্থ কি? গগন অর্থ কিন্তু আকাশ। গরজে, গরজ মানে কি? গর্জন করে। গগনে আকাশে মেঘ গর্জন করে ঘন বর্ষা। ঘন বর্ষা মানে কি? প্রবল বৃষ্টিপাত। বর্ষা, ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? প্রবল বৃষ্টিপাত। এর কি বলছে? আকাশে মেঘ গর্জন করে প্রবল বৃষ্টিপাত, কুলে একা বসে আছি নাহি ভরসা। কবি কি বলতেছে? কবি কুলে বসে আছে মানে কি? নদীর কুলে বসে আছে। নদীর কুলে বসে আছে, তাও আবার কি একা। কবি কিন্তু একাই নদীর কোলে বসে আছে। নাহি ভরসা, কবির ভরসা হইতেছে না, ভরসা কবির সংশয় হইতেছে। এখানে এখানে বোঝানো হয়েছে কবির নিজের ভরসা হইতেছে না, তিনি নদী পাড়ি দিতে পারবেন কিনা, এই ভরসাটা কবির হচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি কি? এটা আমরা মাঝে মাঝে বলে থাকি রাশি রাশি স্বর্ণ মুদ্রা, এরকম রাশি রাশি ভাড়া ভাড়া। ভাড়া যেন কি? ধান রাখার পাত্র, রাখার পাত্র। রাশি রাশি ভাড়া ভাড়া মানে অনেক অনেক ধান রাখার পাত্র। ধান কাটা হলো সারা, মানে কি? সারা মানে হলো শেষ। ধান কাটা শেষ হয়েছে কবির, মানে কৃষক। মূলত কবি নিজে প্রতীকী চরিত্র কৃষককে বোঝানো হয়েছে এখানে। ধান কাটা হলো সারা মানে কি? কৃষক বলতেছে কি তার ধান কাটা হলো শেষ। ভরা নদী খুঁট দ্বারা। পুরা নদী ভরা কি? খুঁট দ্বারা। খুঁট দ্বারা বলতে জানো কি বোঝানো হয়েছে? খুর দ্বারা এখানে মূলত বোঝানো হয়েছে খুরের মতো ধারালো। খুরের মতো ধারালো, এটার অর্থ হলো খুরের মতো ধারালো, কিন্তু এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে স্রোত। কবি স্রোতকে খুরের মতো ধারালো হয়েছে। ভরা নদী খুর দ্বারা, পুরা নদী স্রোতের দ্বারা ভরা, এরকম বোঝানো হয়েছে। তারপরে কি একটা বলছে? খরপর্শা। খরপর্শা জানো কি? খরপর্শা শব্দের অর্থ হলো বর্ষার মতো চোখা। বর্ষার মতো চোখা, বর্ষার মতো চোখা। এখানে কি বলছে? নদীর স্রোতকে কবি বর্ষার, যে আমরা যে আগেকার মানুষ যে বর্ষাগুলো ইউজ করতো, মাথা যে চিকন, বা তোমরা এখানে তীর যে কেউ যদি দেখে থাকো, ওই তীরের মাথা কিন্তু চোখা, এরকম কবি নদীর স্রোতকে ইন্ডিকেট করে বলেছে, অর্থাৎ নদীর স্রোতের নদীর স্রোতকে বোঝাতে কবি এইসব কথাগুলো ব্যবহার করেছেন। এরপরে চলো পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে কি কি বলা হয়েছে আমরা আগে পড়ে নেই। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। এখানে কি? কাটিতে কাটিতে ধান মানে এখানে কবি কি বলছে? আমি মূলত এখানে রূপক অর্থে বোঝানো হয়েছে। মূলত কবি এখানে মূলত যেটা বুঝেছে, কবি জ্ঞান অন্বেষণ করতে করতে বা সাহিত্য লিখতে লিখতে জীবনের শেষ সময় এসে পেল। এখনো কবি একলা আছে, মানে এখনো কবির জীবনের কোনো কাজই করা হয়নি। মানে এখানে মূলত বোঝানো হয়েছে কবি কাজ করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিল, তাও কবির কাজ শেষ হয়নি। এখানে কি? কাটিতে কাটিতে দান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। একলা, একলা শব্দের অর্থ কি জানো? একলা বা একা। চারদিকে বাঁকা জল করিচ্ছে খেলা, পরপারে পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এখানে যেন কি বোঝা হয়েছে? এখানে বাঁকা জল, এখানে বাঁকা জল বলতে যেন কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে ভয়াল স্রোত। ভয়াল স্রোত। এখানে কি? কাটিতে কাটিতে দান এলো বর্ষা, ধান কাটতে কাটতে বর্ষা এসে পড়েছে। একখানি ছোটকে, একদম ছোট একটা জীবন, এই জীবনে আমি একলাই, এরকম একটা রূপক অর্থে এখানে বোঝানো হয়েছে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা,
জীবনে মানে নদীর চারদিকে জল খেলা করছে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিম আঁকা। কবি দেখতেছে কি নদীর যে ওই পার আছে, ওই পারে একটা গ্রাম আছে, সেই গ্রামে বর্তমানে সকাল, গ্রাম হলো মেঘে ঢাকা, সেই গ্রামটা অনেক সুন্দর। কবি এই বর্ণনায় এই কবিতায় দিয়েছে। মূলত একটা একটা রূপক কবিতা তো, এই কবিতায় তার পরপারের জীবনের একটা বর্ণনা দিয়েছে কবি। এরপরে দেখো কি কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এখানে কবি মূলত একটা রূপক অর্থে বোঝানো হয়েছে, যেমন পৃথিবীতে যারা আমরা মুসলমান আছি তারা হয়তোবা বিশ্বাস করি, যে তারা বিশ্বাস করি যে পৃথিবীতে আমরা আছি, এটা একটা পরীক্ষার জায়গা। এখানে আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং পরবর্তীতে আমাদের মৃত্যু হবে, এবং মৃত্যু পর কিয়ামতে জীবন হবে অনন্ত জীবন। এরকম একটা জিনিসই কবি বুঝাইছে এ পারেতে ছোট ক্ষেত আমি একলা। মানে কি, এই জীবনে একটা ছোট একটা জায়গা, এখানে আমি একলাই আছি, এরকম একটা রূপক অর্থে কবি মূলত এখানে বুঝিয়েছেন। এরপরে দেখো কি বোঝানো হয়েছে। গান গেয়ে তরি বে কে আসে পারে। তরি মানে জানো কি, তরি মানে নৌকা। কবিতার নামই কিন্তু সোনার তরি, মানে কি সোনার নৌকা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। এখানে চিনি ওহারে বলতে যেন কি মানে কৃষক বলতেছে একজন গান গেয়ে আসতেছে, আমার মনে হইতেছে তাকে যেন চিনি। এরকম যদি তোমরা কেউ বিদেশে যাও বা বাইরের দেশে যাও, অথবা তোমরা যারা এখন আলিমে পড়তেছো, যারা গ্রাম থেকে শহরের দিকে বা ঢাকার দিকে বড় বড় মাদ্রাসায় গিয়েছো, তারা তোমরা হয়তোবা জানো যে যখন তোমরা অন্য কোনো জেলায় যাও, বা একটা ঢাকায় যারা গেছো, তাদের যদি কোনো ডিভিশন অর্থাৎ বিভাগ বা নিজের জেলার মানুষকেও কিন্তু তোমার আপন মনে হয়। যদি তাকে নাও চিনো তবেও তাকে আপন আপন মনে হয়, কারণ নিজের জেলা অথবা নিজের বিভাগ, এরকম একটা টান থাকে আলাদা। এরকম কবি বলছে যে একজন নৌকা গেতাছে, তখন একটা অন্য মানুষকেও নিজের আপন মনে হচ্ছে। যারা যদি কেউ বিদেশে যাও, অথবা ধরো কেউ যদি বিদেশে যায়, তবে যদি নিজের দেশের মানুষ পায় তখন তাকে নিজের নিজের আপন আপন মনে হয়। এরকম একটা কথাই কবি বলেছে। ভরা পারে চলে যায় কোন দিকে নাহি চায়। নৌকাটা মাঝি কি একদম ভরা পালে চড়ে যায়, কোনো দিকে নাহি চায়, মাঝি কোনো দিকে চায় না, ঢেউ গুলো নিরপায় ভাঙ্গে দুধারে। তোমরা যারা নৌকা দেখেছো তারা যদি দেখে থাকো, যে নৌকা যখন চলে তখন ঢেউগুলো ভাঙে পাড়ের ধারে, আছড়ে পড়ে ঢেউগুলো, এরকম একটা কথাই কবি এখানে বলেছেন। এখানে মূলত এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে মূলত বোঝানো হয়েছে যে যারা মুসলমান ধর্মের আছো তারা হয়তোবা জানো যে একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন এবং আমাদের জান কবজ করে নিয়ে যাবেন। আহ, আমাদের জান কবজ করে তিনি নিয়ে যাবেন আল্লাহর কাছে। তখন আহ, এরকম একটা এখানে কাহিনী বলা হয়েছে। তিনি শুধু হযরত এরকম কবি এরকম বুঝাইতে চেয়েছেন, একজন লোক আসে আমার আমার জান কবজ করে নিয়ে যাবে, কিন্তু আমার কর্মগুলো কিন্তু পৃথিবীতে রয়ে যাবে, আমার কর্মগুলো কিন্তু চিরস্থায়ী। যতদিন পৃথিবী থাকবে ততগুলো আমার কর্মের দাম থাকবে। যেমন ধরো কেউ যদি কোনো একটা ভালো কাজ করে যায়, তার নাম কিন্তু পৃথিবীতে অনেক আগে অনেক দিন ধরে থাকে। যেমন তোমরা হয়তোবা সক্রেটিস এর নাম শুনেছ, তিনি কিন্তু অনেক আগে মারা গেছেন, খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব সালটা ঠিক মনে নেই। আহ, তার নাম কিন্তু এখনো মানুষ জানে, তার নাম কিন্তু এখনো মানুষ মনে করে। তাছাড়া তোমরা যদি তোমরা যারা নিউটন বা তোমরা যারা মুসলিম, যারা আব্দুল কাদের জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী, এইসব যারা মহামানব যারা আছেন, অথবা আল খারিজি, তারপরে রসায়নবিদ অনেকের নাম, অথবা বিজ্ঞানী নিউটন, আলবার্ট আইনস্টাইন, এরা কিন্তু অনেক আগে মারা গেছে, কিন্তু তারা কিন্তু তাদের কর্মগুণ দ্বারা এখনো বেঁচে আছেন। যেমন কবির কথাই বলো, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারা কত কত সাল আগে মারা গেছেন, তারপরেও এখনো আমরা জানি, কোনোদিন তাদের দেখিনি, তারপরেও এখনো আমরা তাদের কবিতা পড়ে মুগ্ধ হই। এরকম কিছুই কথা এখানে বলা হয়েছে, যে একটা দূর থেকে একজন আসছে, তিনি তাকে নিয়ে যাবেন, কিন্তু তার কর্মগুলোকে নিয়ে যাবেন না, অর্থাৎ তাকে এখানে রেখে যাবেন, কিন্তু তার কর্মগুলোকে নিয়ে যাবেন। এরকম বিষয়গুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে। চলো এর পরের স্লাইডে আমরা যাই।
এরপরে কি বলা হয়েছে দেখি আমরা, এরপর কি বলা হয়েছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বেদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এখানে বারেক শব্দের অর্থ জানো কি? আরেকবার। বারেক শব্দের অর্থ হলো আরেকবার, বা এখানে এই অর্থে, এখানে মূলত এখানে বলা হয়েছে একটি বার, মানে একটি বার তুমি এই কুলেতে এসে ভিড়াও। যেও যেথা যেতে চাও, তুমি যেথা যেতে চাও সেখানেই যেও, যারে খুশি তার নৌকাতে তুমি যারে খুশি তাকেই লও, শুধু তরি নিয়ে যাও ক্ষণিক এসে, শুধু তুমি আমাকে নিয়ে যাও একটু হেসে। ক্ষণিক মানে কি? একটু, তুমি আমাকে একটু হেসে শুধু নিয়ে যাও, শুধু শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, আমার সোনার ধানগুলো তুমি কুলেতে এসে একটু, একটু হেসে বা অল্প হেসে তুমি আমার সোনার ধানগুলো নিয়ে যাও। এখানে এই বিষয়টা বলা হয়েছে। এরপরে চলো স্লাইডে আমরা দেখি, যত চাও তত লও তরণী পরে, মানে কি? যত তুমি চাও তত আমার সোনার ধানগুলো নিয়ে যাও, তুমি যত পারো আমার কর্মগুলোকে তুমি নিয়ে যাও। কবি এরকম একটা রূপক অর্থে বোঝানো হয়েছে। তরণী শব্দের অর্থ জানো কি? তরণী শব্দের অর্থ হলো নৌকা। তরণী পরে বলতে জানো কি বোঝানো হয়েছে? এখানে মূলত একটা রূপক অর্থে বোঝানো হয়েছে উপরে, এখানে মূলত উপরে শব্দটা ব্যবহার। আর আছে আর নাই, এটা কিন্তু এই এই লাইনটা কিন্তু তোমাদের মাঝে মাঝে জ্ঞান অনুধাবন মূলক এসেছে। আর আছে আর নাই, এটা কার কথা? এটা কিন্তু মূলত কৃষকের কথা। সরি, আমার এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে কার কথা? এটা কৃষকের কথা। এটা কিন্তু কৃষক বলতেছে, কৃষক নিজেকে বলতেছে আর আছে, ধান কি আরো আছে? আর নাই, দিয়াছি ভরে, সবই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিল বলে, এতকাল আমি যা যা জীবনে অর্জন করেছি তাই আমি নিয়ে ভুলেছিলাম, সকলই দিলাম তুমি, সবই সবই আমি নৌকায় তুলে দিলাম, থরে বিথরে। থরে বিথরে জানো কি? থরে বিথরে এটার অর্থ হলো মূলত স্তরে স্তরে, স্তরে স্তরে, মানে এতকাল যে ধানগুলো আমি নিয়েছি, মানে কর্মগুলো করেছিলাম সবগুলো আমি স্তরে স্তরে তোমাকে দিয়ে দিলাম। এখন আমারে লহ করুণা করে, এখন তুমি আমাকে লহ করুণা করে, আমাকে এই মৃত্যুর কোলে ছেড়ে দিও না, আমাকে তুমি নিয়ে যাও করুণা করে, তোমার সাথে নিয়ে যাও। এরপরে দেখো কি, এই এই এইটা কিন্তু মাঝে মাঝে আসে যে এই উক্তিটি কার? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, এটাও কিন্তু কৃষকের কথা। এখানে কিন্তু কৃষক নিজেকে নিজে প্রশ্ন করতেছে এবং নিজেই উত্তর দিয়েছে, ঠাই নাই ছোট সেই তরি, আরে আমার ধানে তো সবই ভরে গেছে। এখানে দেখো কি বলছে, আমারই সোনার ধানে গিয়েছে বুড়ি, আমার নিজের সোনার ধানে তো সব ভরে গেছে, আমার জন্য তো ঠাই নাই, ছোট তরিটা তো ছোট, মানে নৌকাটা তো ছোট আমার জন্য। এখানে তরি মানে কিন্তু নৌকা। আমি কিন্তু অনেকবার বলছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। তরি শব্দের অর্থ কি? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপুরি। আমি কিন্তু মানে সোনার তরী, কিন্তু তরীটা কিন্তু সকল ধান ভরে কিন্তু চলে গেছে, কিন্তু শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপুরি, আমি কিন্তু এই শূন্য নদীর তীরে পড়ে আছি, যা ছিল নিয়ে গেল সোনার তরী, যা যা ছিল আমার সকল কিছুই কিন্তু সোনার তরী কিন্তু নিয়ে গেল। এরকম একটা, এটা কিন্তু মূলত একটা নিজের একটা জীবনের কবিতা। যেমন কর্মগুলো পৃথিবীতে স্থায়ী হলেও মানুষের কিন্তু স্থায়ী হয় না, মানুষ কিন্তু অস্থায়ী, কারণ মানুষের মৃত্যু অনিবার্য। এরকম একটা বিষয়কে নিয়ে, একটা আধ্যাত্মিক বিষয়কে নিয়ে এই বিষয়টা, এই কবিতাটা সাজানো হয়েছে। এই কবিতাটা আহ কোনো তাত্ত্বিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। মূলত এরকম একটা ব্যাখ্যাই হয়তোবা, এইরকম একটা ব্যাখ্যাই দেওয়া হয় এই কবিতার জন্য। তোমরা এই কবিতাটা সুন্দরভাবে পড়বে, কারণ এই কবিতা থেকে প্রতি বছর এমসিকিউ প্লাস সিকিউ প্লাস এডমিশনের বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তোমরা একটু এই কবিতাটা সম্পর্কে দেখবে। আর আমি তোমাদের নিব কিছু এমসিকিউ টেস্ট। এই কবিতাতে যা যা পড়াইলাম এর উপরে একটা ছোট একটা এমসিকিউ টেস্ট,
তোমরা এই এমসিকিউ গুলো বিশেষ করে দেখবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের জন্য একটু বাইসে বাইসে আমি আনার চেষ্টা করেছি। আজকে বেশি এমসিকিউ রাখিনি, বিভীষণের প্রতি মেঘনাদের মতো এখানে বেশি এমসিকিউ নেই, একটু ছোটই করছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। চলো শুরু করা যাক। আমাদের প্রথম টেস্টের এমসিকিউ কি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। মানে এখানে একটা কবিতা কিন্তু আসিল, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই লাইনটা এখানে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, তোমরা আমরা অপশন দেই। এখন এখানে কিন্তু দেখতে পারো এই প্রশ্নটা কিন্তু মূলত ঢাকা বোর্ড 2025-এ, এই দেখো এখানে কিন্তু ঢাকা বোর্ড 2025-এ এই প্রশ্নটা এসেছিল। এই খুব রিসেন্টলি এই বছরই, যারা এই ভিডিওটা এই বছর দেখবে তাদের জন্য কিন্তু 2025 অর্থাৎ এই বছরই এই প্রশ্নটা এসেছিল। আগে অপশন দেই তোমাদের জন্য। এখানে ক হলো স্রোতের বক্রতা, জলের কল্লোল, পরিস্থিতির ভয়াবহতা, অনন্তকাল স্রোত। তোমরা জানি এই এমসিকিউ গুলোর প্রতিটাই আনসার প্রায় সেম সেম, বাট এখান থেকে তোমরা যদি একটু ভালোভাবে দেখো, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে কি নদীর একটা স্রোতের কথা কিন্তু মূলত এখানে বোঝানো হয়েছে, যে নদীতে অনেক স্রোত আছে, চারিদিকে অনেক স্রোত, এই স্রোতের ঢেউগুলো কিন্তু করিছে খেলা, মানে স্রোতের কাল স্রোত গুলো করেছে খেলা। আর তোমরা যেহেতু জানো এই কবিতা একটা রূপক কবিতা, সেহেতু একটা রূপক অর্থ হওয়ার সম্ভাবনা এখানে বেশি। তো উত্তর হলো অনন্তকাল স্রোত। এই যে তোমাদের এটাই হলো তোমাদের মেন আনসার, অনন্তকাল স্রোত। এটা একটা রূপক কবিতা, আর যেহেতু এটা পরকালের একটা বিষয় নিয়ে কবিতাটা রচিত, সেহেতু এখানে অনন্তকাল স্রোত হলো উত্তর। এরপরে তোমাদের আরেকটা টেস্টের প্রশ্ন কি দেখি আমরা। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় কিন্তু সোনার ধান কথাটা কিন্তু উল্লেখ ছিল, কৃষকের সোনার ধান। এটা কিন্তু আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম, এই বিষয়টা কিন্তু তোমরা একটু দেখবে। দেখো এখানে এই প্রশ্নটা কিন্তু মূলত এসেছিল, দেখো কত সালে, দিনাজপুর বোর্ড 2025। এই প্রশ্নটা তোমরা একটু দেখবে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। অপশন দেই। ক হলো মূল্যবান ধন, মূল্যবান ফসল, খ হলো মানুষের সৃষ্টিকর্ম, গ হলো মানুষের পুণ্য। এখন সোনার ধান, আমি তোমাদের এরকম কি বললাম, এটা একটা রূপক কবিতা, এখানে কিন্তু মানুষের পুণ্য সম্পর্কে কিন্তু কিছু বলা হয় নাই। আমি তোমাকে কি বললাম, মানুষের সৃষ্টিকর্ম, অর্থাৎ কবি যে রচনা করেছে এগুলো কিন্তু সৃষ্টিকর্ম, তাহলে এটার আনসার হবে মানুষের সৃষ্টিকর্ম। এরপরে আরেকটা টেস্ট দিয়ে আমরা আজকে ক্লাসটি শেষ করব। এটা কিন্তু একটা বহুপদী এমসিকিউ, তোমরা একটু দেখবে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, মানে কি, কবির যে মানসিকতার প্রকাশ ঘটেছে, এটাও কিন্তু একটা বোর্ড কোশ্চেন, বাট বোর্ডটা লেখা হয় নাই। মানে কি, সোনার তরী সোনার ধানগুলোকে নিয়ে চলে গেল, কৃষকের সোনার ধানগুলোকে নিয়েছিল, অর্থাৎ কবিকে তার কবির কর্মগুলোকে নিয়ে গেল, কিন্তু কবিকে তরি নিল না, এরকম একটা বিষয় কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানে অপশনগুলো আমরা দেখি। অসহায়ত্ব, নিঃসঙ্গতা, মহানুভবতা। এইখানে কিন্তু এটা কিন্তু একটা বহুপদী এমসিকিউ, আমি আগেই বলে দিলাম। এখানে আমি একটু পয়েন্ট নেই, যে এখানে দেখো অসহায়ত্ব, দেখো তোমার কাছে 10 টাকা আছে, কেউ যদি তোমার 10 টাকা নিয়ে যায়, তুমি একটু কষ্ট পাবা না, এরকম একটা কবির কিন্তু এটা অসহায়ত্ব, এই কথাটা কিন্তু ঠিক আছে। এটা কিন্তু কবি কিন্তু নিজে কিন্তু অসহায় বোধ করছে। নিঃসঙ্গতা মানে কি, ধরো কবি আর সোনার ধান কিন্তু একসাথে ছিল, কিন্তু সোনার ধানগুলোকে নিয়ে চলে গেল, কবি কিন্তু একাই পড়ে গেল, তখন এটা কিন্তু কবি কিন্তু একটা নিঃসঙ্গতা কিন্তু এই আনসারটাও সঠিক। তাহলে মহানুভবতা, এটা কি তোমার কি মনে হয় এটা মহানুভবতা? যেমন তোমার কাছে 10 টাকা ছিল, কেউ একজন 10 টাকা নিয়ে গেল, এটা কি তার কি মহানুভবতা হলো না? তার তো এটা কৃপণ মনের অধিকারী। সুতরাং এই উত্তরটা এখানে হবে না। সুতরাং এখানে আনসারটা আমরা দেখি। হ্যাঁ দেখছো, এখানে কিন্তু 1 আর 2 দুইটাই আনসার হবে। একটা এটা কিন্তু একটা ওই বহুপদীমূলক প্রশ্ন। এখানে হয়তো বা ক এতে ছিল 1 ও 2, হয়েতে ছিল 2 ও 3, গয়েতে ছিল 1, 2, 3,
আর বড় ঘতে হয়তোবা ছিল 1 ও 3। এখানে কিন্তু তাহলে এটার আনসার হবে ক, 1 ও 2। এটা তোমরা একটু দেখবে, এরকম কিছু প্রশ্ন তোমরা দেখবে। আর এই 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের দেখিয়েছি। আজ এই পর্যন্তই আমাদের ক্লাসটা। তোমাদের সকলকে ধন্যবাদ। আর তোমাদের যাদের এই ক্লাস স্লাইডটা দরকার থাকবে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিবে। আর সর্বপ্রথম আমাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হয়। তোমরা যারা সর্বপ্রথম ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।